অনিন্দিতা মুখার্জি সাহার লেখা গল্প সাত পাকে বাঁধা। সকাল থেকে সানাই বাজছে দত্তবাড়িতে। দত্তবাড়ি ছোট মেয়ের বিয়ে আজ। আয়োজন যদি বলা যায় সে মস্ত ব্যাপার। এক সপ্তাহ ধরে চলছে সে আয়োজন। মেহেন্দি, সঙ্গীত আর কি সব নিয়ম। গ্রামের অর্ধেক মানুষ নামই শোনেনি সেসবের। দত্তবাড়ি এই মধুপুরে শ্রীপল্লী গ্রামের বিখ্যাত বাড়ি। শুধু শ্রীপল্লী বলছি কেন, পুরো গ্রামের 5 জন বড়লোকের মধ্যে একটা হচ্ছে এই দত্তবাড়ি। প্রায় 15 দিন ধরে দত্তমশাই আলো মুড়িয়ে রেখেছেন বাড়িখানা। আর হবে নাই বা কেন? এই যে শেষ কাজ তার। 5 ছেলে মেয়ের এই শেষ মেয়ে সম্রাজ্ঞী। শ্রীপল্লীর সব বাড়িরই প্রায় 3 দিন ধরে নেমন্তন্ন এখানে। দিন আনা দিন খাওয়া মানুষগুলো যখন এমন একটা সুন্দর ব্যবস্থা পায়, দুবেলা আহারের আহ্লাদে আটখানা হবে বই কি। তার থেকেও বেশি কাজ করে কৃতজ্ঞতা। সেই বাড়ি, সেখানকার মানুষগুলো যেন ভগবান তাদের কাছে। অন্তত 3টে দিন কি খাবে, কি রান্না করবে, কোথা থেকে আসবে, এসব নিয়ে ভাবতে হবে না বলে হয়তো এতটা সচেতনতা। সুমি, এই সুমি, ডাকতে ডাকতে ঘরে ঢুকলো মান্তু। বেনেদের মেয়ে সুমি, মানে সম্রাজ্ঞীদের ঠিক 2টো বাড়ি পরেই ওদের বাড়ি। সম্রাজ্ঞীরই বয়সী। একসাথে বড় হওয়া, আবার স্কুল কলেজে পড়তো দুজনে একসাথে। পড়াশোনায় সম্রাজ্ঞী থেকে একটু ভালোই মানতো, তাই হয়তো ওই মস্ত দত্তবাড়িতে ওর অবাধ যাতায়াত ছিল। সুমি তখন 2 হাত ভর্তি মেহেন্দি পরে খাটে বসে আছে। মান্তু দেখলো হলুদ রঙের একটা শাড়ি পরে আছে সুমি। ওর ওই সুন্দর গায়ের রং যেন আরো খুলে গেছে হলুদ শাড়ির গুণে। হাত, কান, গলায় সোনা চিকচিক করছে। বিয়ের আগের দিনই সোনায় মুড়ে গেছে সুমি। বিয়ের দিন তো চমকাবে, মনে মনে ভাবলো মান্তু। সুমি হাসি মুখে মান্তুর দিকে তাকালো। মান্তু দেখলো সুমির চোখ দুটো চিকচিক করছে। আনন্দ না দুঃখ, সেটা দূর থেকে ঠিক ধরতে পারছে না মান্তু। মুখটা দেখে বেশ খুশিই লাগলো মান্তুর। কাছে যাবে তার উপায় নেই। ওকে ঘিরে ধরে রয়েছে ওরই বোন, দিদি, বৌদিরা। মান্তু তাও একটু অপেক্ষা করছে। ওর বিশ্বাস সুমি ওকে ঠিকই ডাকবে। পাশের বড় দেওয়ালটাতে লাগানো ঘড়িতে দেখলো মান্তু 6:30 বেজে গেছে। হাতে মাত্র ঘন্টা 2 সময়। খুব চিন্তা হচ্ছে মান্তুর। ও ঘরের চারপাশে চোখ বোলালো। একটা ট্রলি ওখানে বসানো আছে। কি জানি, ওটা হয়তো গুছিয়ে রেখেছে। মান্তু আবার তাকালো সুমির দিকে। হাসি পুরো লেপ্টে আছে ঠোঁটে, চোখ দুটো খুশিতে চিকচিক করছে। খাট জুড়ে এমনভাবে বসে আছে যেন সত্যি সম্রাজ্ঞী। এই মান্তু, ওখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে আয়, পুতুলদি ডাকলো। সম্রাজ্ঞীরই বড়দি। এত অমায়িক ভালো মানুষ আগে দেখেনি মান্তু। এত বড় বাড়ি, কিন্তু সেখানকার প্রায় সব মানুষগুলোই ভীষণ ভালো। তাই মান্তুর একটু খারাপই লাগছে। না না, মান্তুকে এখন বসতে হবে না। আমার 2টো খাতা ও একটু স্যারকে দিয়ে আসবে। বিয়ের হই হুল্লোড়ে ভুলে যাব পরে। কতবার বাবাকে বললাম, বাবা প্লিজ বিয়েটা 6টা মাস পিছিয়ে দাও, ফাইনাল পরীক্ষাটা হয়ে যাক। শুনলে তো। বলতে বলতেই সুমি খাট থেকে নেমে এসে আলমারি খুলে বের করে আনলো 2টো বড় বড় খাতা। মান্তু কিছুতেই বুঝতে পারছে না কি করতে বা বলতে চাইছে মেয়েটা। আর প্র্যাকটিক্যাল খাতা তো পরশুই নিয়ে গেছে মান্তু এসে। তাহলে কিছুতেই হিসেব মেলাতে পারছে না মান্তু। কি করতে চাইছে? নে, খাতাগুলো বাড়িতে রেখে তারপর এসে বস। সুমি মান্তুর ঠিক সামনে দাঁড়িয়ে, হাতে একটা প্যাকেট, আর তার মধ্যে ভূগোল প্র্যাকটিক্যাল খাতা। কেউ না জানুক, মান্তু জানে এটা গতবারের খাতা। স্যারের সই করা আছে খাতায়। সুমি মান্তুর কাছে এসে বলল, অ্যানালিটিক্যালে 2টো প্রশ্ন লিখিনি, একটু লিখে দিস। পেজ নাম্বার 22। সত্যি তো, সুমি তো আমাদের বোনেদের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত। আমরা তো 12র পর আর এগোতে পারিনি। অতটা যখন এগোলো, কি দরকার ছিল তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার? মান্তু আর সুমি পাশাপাশি দাঁড়িয়ে শুনলো কথাগুলো আলোচনা করছে সুমির জেঠুর মেয়ে লক্ষ্মী। ওরও বিয়ে হয়েছে কয়েকটা বছরই হলো। একটু দূরে থাকে বলে সবটা ওর জানা নেই। দূর তো দূর, পাশের বাড়ি কি জানতে পেরেছিল যে সুমির বিয়ে ঠিক করেছে ওর বাবা?
1 মাসের মধ্যে সমান সমান ছেলে খুঁজে এনেছিলেন দত্তমশাই। বাসব দত্ত। মেয়ে চরিত্রের দাগ, এটাই বোধহয় মানতে পারেননি উনি। এটাই বুঝতে পারে না মান্তু, ভালোবাসা কি পাপ? এটা ঠিক, সেটা একদমই সমান সমান ছিল না। কিন্তু জয়, সে তো বেশ ভালো ছেলে। আজ ওদের খাওয়া পড়া নিয়ে চিন্তা আছে, কিন্তু কলেজ থেকে বেরিয়ে নিশ্চয়ই ভালো কিছু পাবে ও। মান্তু, সুমি আর জয় তিনজনেই খুব ভালো বন্ধু। মান্তু নিজের চোখে ওদের সম্পর্ক হতে দেখেছে। আজ থেকে নয়, কলেজ শুরুর প্রথম দিন থেকেই জয়ের চোখে ছিল সুমির জন্য ভালোবাসা। কত স্বপ্ন দেখেছে দুটোতে। ছোট্ট বাড়ি, সুন্দর ঘর, ভালোবাসা আর শান্তির পরিবেশ। কোথা থেকে যে কি হয়ে গেল! কতবার মান্তু না করেছে যে তোরা এভাবে ঘোরাঘুরি করিস না, সুমির বাবা জানতে পারলে রক্ষে থাকবে না। হলো তো তাই। ভাবতে ভাবতেই আবার ঘড়িতে চোখ গেল 6:45। মান্তুর এবার খুব টেনশন হচ্ছে। কি হবে জানা নেই। 7টার মধ্যে বেরোতে না পারলে শেষ হয়ে যাবে সব। মান্তু দেখল সুমি আবার গিয়ে খাটে বসে পড়ল মধ্যমণি হয়ে। কি করবে মেয়েটা? ও কি যাবে না? ও কি শেষ মুহূর্তে মত বদলালো? কি করবে মান্তু? জয়কে স্টেশনে দাঁড়াতে বলে ও এসেছে সুমিকে নিতে। 8:30টার শেষ ট্রেন হাওড়া যাওয়ার। ওটা ধরে নিলে ওখান থেকে কাল ভোরে সোজা মুম্বাই। জয় আর সুমি দুজনেরই ভাবনা এটা। মান্তু শুধু সাহায্য করছে মাত্র। মান্তু জানে এর পরিণাম কি ভয়ানক। মান্তুর এর জন্য যে কি ঘটতে পারে সেটা মান্তু ভালোই জানে। ধরা পড়লে ওর সব বন্ধ হয়ে যাবে। পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে, টিউশন করা বন্ধ হয়ে যাবে। ধরা পড়লে ওর থেকেও বেশি ওর বাবা মায়ের উপর রাগ পড়বে দত্ত বাড়ির। সে যাই হোক, সবও সামলে নেবে। আগে ওরা মিলুক তো। সুমি, জোরে ডাকলো মান্তু। সুমি হাসতে হাসতেই তাকালো মান্তুর দিকে। কি অসম্ভব খুশি লাগছে ওকে আজ। সুমি খাটে বসে মাথা ঝাঁকিয়ে বলল, কিছু বলবি? ইচ্ছে করছে মান্তু বলে, তুই জানিস না কিছু বলবো কি না? তুই জানিস না জয় তোর জন্য অপেক্ষা করছে? জয়ের মা আজও একবার অজ্ঞান হয়ে গেছিল। নার্ভের রুগী। সবসময় কোনো না কোনো সমস্যা ঘিরে থাকে ওনাকে। জয়ের বাবা নেই, গত বছরই মারা গেছে। দিদির বিয়ে হয়ে গেছে, এটাই পরিবারের একটা নিশ্চিন্ত বিষয়। দিদিকে আসতে বলে বেরিয়ে যাবে ছেলেটা নিজের ভালোবাসার সাথে। মুম্বাইতে দাদা থাকে এক, তার কাছে উঠবে জয় আর সুমি। ওখানে গয়নার কাজ শিখে বছর 3 পরে আবার বাড়ি। ততদিনে এদিকেও সব ঠিক হয়ে যাবে, এটাই মানে জয়। টুং করে একটা শব্দ হলো। মান্তু দাঁড়িয়ে থেকে খেয়াল করলো ওর হাতের মোবাইলটাই আলো জ্বলছে। দেখলো সুমি মেসেজ করেছে। হাতের থেকেও বড় মোবাইল আজ সুমির হাতে। অথচ 2 দিন আগেও মান্তু জয়ের মতো ছোট মোবাইল নিয়ে ঘুরতো মেয়েটা। বড় ফোন নিলে যদি বন্ধুদের খারাপ লাগে। আজ রাতারাতি কত কিছু বদলে গেছে। ও যাবে তো আদৌ? ধুস, কি ভাবছে ও? কাল রাতেই তো নিজে মান্তুকে মেসেজ করেছে যে 8:30টার ট্রেন ধরে হাওড়ায় যাবে ও আর জয়। ওদের সব প্ল্যান সারা। মান্তুর সাহায্য চাই ওরা। সাথে সাথে জয়কে ফোন করেছিল মান্তু। কি খুশি ছিল ছেলেটা। শুধু বলল, মান্তু, মাকে একটু দেখে রাখিস। দিদিও থাকবে। বছর 2-3 আগে আমি ফিরতে পারবো না। মান্তুর একটু মন খারাপ লাগলো। দুজন কাছের বন্ধু ওকে ছেড়ে চলে যাবে। কিন্তু খুশি হয়েছিল এটা ভেবে ওদের ভালোবাসা পরিণতি পাচ্ছে। মোবাইলটাই আবার চোখ গেল মান্তুর। 7:15 হয়ে গেছে। কি হলো বুঝতে পারছে না ও। ভাবনাটা মাথায় আসতেই তাড়াতাড়ি মেসেজটা খুলে দেখলো সুমি লিখেছে, তুই দাঁড়াস না, বেরিয়ে যা তাড়াতাড়ি। আমি যাব না। অনেক ভাবলাম জানিস, এত সুখ আমি জয়ের সাথে পাবো না। কি আছে বলতো ওর? একটা ভাঙা বাড়ি, অসুস্থ মা, আর পড়াশোনা যদি বলিস, কবে শেষ হবে, কবে চাকরি পাবে, ঠিক ঠিকানা নেই। আমার সাথে যার বিয়ে হচ্ছে তাদের সোনার দোকান। কলকাতার বুকে 4টে সোনার দোকান। জয়কে বলিস সোনার কাজ শিখে এসে যোগাযোগ করতে। আমি একটা ব্যবস্থা ঠিক করে দেব। আর শোন, 2nd ইয়ারের প্র্যাকটিক্যাল খাতায় কিছু টাকা আছে, জয়কে দিয়ে বলিস আমি ওকে দিয়েছি। আজ আমার ওই টাকাটা নিয়ে যাওয়ার কথা ছিল পালানোর সময়।
এই 3 বছরে আমি টাকা দিয়ে চালিয়েছি ওকে, তাই যাওয়ার সময় 1,000-5,000 টাকা দিলাম ওকে। কি আর করবে ও? শেষ লাইন কটা পড়ে পা কাঁপছে মান্তুর। কি লিখেছে এসব সুমি? এই সেই সুমি যে জয়ের জন্য পাগল ছিল। মান্তুর মনে পড়ে পাগলামিটা সুমিরই ছিল বেশি। জয় কিন্তু প্রথম দিকে পাত্তা দেয়নি সুমিকে। হয়তো ভয় পেয়েছে, বড়লোক সুন্দরী মেয়েকে ভয় পেয়েছিল। কিন্তু সুমি পুরো আঠার মতো লেগে থাকতো, সে সাক্ষী তো মান্তু নিজেই। আর আজ একটা দীর্ঘশ্বাস ফেলল মান্তু। ও প্রাণ থাকতে কিছুতেই এই টাকা নিতে দেবে না জয়কে, কিছুতেই না। বড়লোকদের খেয়াল থাকতেই পারে, কিন্তু গরিবদেরও খেয়াল আছে। মান্তু তাড়াতাড়ি টাইপ করলো, আচ্ছা। তারপর হাতে ধরে থাকা ব্যাগটা নামিয়ে রাখলো মান্তু দেওয়ালের গা ঘেঁষে অগোচরে। মান্তু আর একবার তাকালো সুমির দিকে। ওকেই দেখছে সুমি, চোখ মুখে যেন খুশির ঝিলিক। কিন্তু আর সেই খুশি সহ্য হচ্ছে না মান্তুর। তাড়াতাড়ি বেরিয়ে গেল মান্তু। কি দারুণ লাগছে রে মেয়েটাকে, পুরো রাজকন্যা। সাজিয়েছেও দত্তবাবু, সবচেয়ে সুন্দর মেয়ে ওনার এটা। আবার শেষ কাজ একদম ঢেলে খরচা করেছে। কফির কাপ হাতে নিয়ে চর্চা চলছে প্যান্ডেলের আনাচে কানাচে। একজন বলল, কি জানি, শুনেছি তো কী সব ভালোবাসা করতো এই মেয়ে, তাই বিয়ে ঠিক করে ফেললো তাড়াতাড়ি। আর একজন বলল, আরে হ্যাঁ গো, মোড়লপাড়ার কি এক ছোকরা, চালচুলো নেই, সাহস আছে শুধু। পাশে দাঁড়িয়ে সবটা শুনছে মান্তু। এসে থেকে এখানেই দাঁড়িয়ে আছে ও। কিছু কাজ করতে ইচ্ছে না করলেও করতে হয়, এটা সেরকমই। পাশের বাড়ির সাথে ছোটবেলার বন্ধু, তাই লোককে প্রশ্ন করার সুযোগ না দিয়ে ও চলেই এসেছে। কি জানি কি করছে জয় এখন, মনে মনে ভাবছে মান্তু। কাল এখান থেকে সোজা গেছিল ওর কাছে, ফোনে বলেছিল স্টেশন থেকে বাড়িতে আয়, আমিও আসছি। মান্তু গিয়ে দেখলো ও তখন মায়ের মাথার কাছে বসা। জয় বসে বসে হাত বোলাচ্ছিল মায়ের মাথায়। হয়তো ছেড়ে চলে যাবে বলে কষ্ট হচ্ছিল, কিন্তু মান্তু জানে সেই কষ্টটা তাও মেনে নিতে পারত জয়। কিন্তু পরের বিষয়টা আর পারেনি। চিৎকার করে বোধহয় কাঁদতে পারে না ছেলেরা, কিন্তু টপ টপ করে জল পড়ছে চোখ দিয়ে। দেখেছে মান্তু, কিন্তু কিচ্ছু বলেনি। এটুকু হওয়ারই ছিল। সুমির মেসেজটা পুরো পড়িয়েছে জয়কে। পড়তে পড়তে জয়ের অভিব্যক্তি দেখেছে মান্তু। দুঃখের সাথে মিশেছিল লজ্জা, বড়লোকদের কাছে হেরে যাওয়ার লজ্জা। তার থেকেও বেশি লজ্জা অমন এক বিশ্বাসঘাতককে ভালোবাসায়। সবটা জেনে গিয়েছিল জয়ের দিদি। শুনে একবার কথা বলতে চেয়েছিল সুমির সাথে, ফোন ধরেও দিয়েছিল মান্তু। কিন্তু সুমি বলল, রাখ মান্তু, আমাকে শাঁখা পরাতে এসেছে। কথাটা মনে পড়তেই আবার বুকটা চিনচিন করে উঠল মান্তুর। কত ছোটবেলার বন্ধু ওরা দুটিতে। মাত্র 2 মাসেরই বড় সুমি মান্তুর থেকে। ছোট থেকে মান্তু দেখেছে দুই বাড়ির কি বিস্তর ফারাক। খাওয়া দাওয়া, পোশাক, প্রতিদিনকার জীবন, সব জায়গায় পার্থক্য। কিন্তু তার মধ্যেও ওদের বন্ধুত্ব বেড়ে উঠেছে, কেউ বাধা দেয়নি। দত্ত কাকু তো খুব ভালোবাসেন মান্তুকে। তাহলে কেন যে জয়ের বেলায় এমন করলো? আসলে বন্ধুত্ব গরিব হোক কোনো ক্ষতি নেই, কিন্তু মেয়ের গরিব ভবিষ্যৎ কোনো বাবা মা মেনে নিতে পারেন না। তাই জয়ের জন্য ওদের চোখে ছিল শুধু ঘৃণা। এটা তাও মেনে নিয়েছে জয়। কিন্তু সুমির চোখে যা ঘৃণা দেখেছে মান্তু, কাল এটা জয় দেখলে মানতে পারত না। দরকার নেই এই সম্পর্কের, যা হয়েছে ভালোই হয়েছে, মনে মনে বলল মান্তু। হ্যাঁ রে মান্তু, তুই এখানে দাঁড়িয়ে? সুমি কতবার তোর কথা জিজ্ঞেস করলো এসেছিস কিনা। পুতুল এসে বলতেই মান্তু নিজেকে একটু গুছিয়ে নিল। মনে যাই থাক, সেসব বুঝতে দেওয়া যাবে না। আজ দিনটাই তো অভিনয় করে নেবে মান্তু। এই তো এসেছি, পড়ানো ছিল তাই দেরি হলো। মান্তু বলতেই পুতুল বলল, সুমির বিয়ে আর তুই পড়াতে গেছিস, পারলি কি করে? পুতুল দি হালকা ধমক দিল মান্তুকে। মান্তু বলল, দিদি গো, সব কটার পরীক্ষা। আচ্ছা চলো ভেতরে। বিয়ে শুরু হয়ে গেছে? পুতুল বলল, অনেকক্ষণ। আবার জয়ের মুখটা মনে পড়ল মান্তুর। আসার আগে ফোন করেছিল দিদিকে ওর। জয়াদি বলল ঘর থেকে নাকি বেরোয়নি ছেলেটা। ভাবতে ভাবতেই মান্তু ভিড় ঠেলে পুতুলের হাত ধরে একদম সামনে চলে এলো সুমির। একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে মেয়েটাকে।
মনে যত বিষ থাক, রূপটা বড্ড সুন্দর সুমির। সুমি দেখল সামনে ওর মান্তু দাঁড়ানো। চোখ দুটো নামিয়ে নিল সুমি। কি জানি কেমন আছে জয়। মনে পড়ল সুমির। কলেজে আলু কাবলি খাইয়ে দিল যেদিন জয়, একই চামচ থেকে দুজনে খেয়েছিল। তারপর একদিন ফেরার পথে যখন বৃষ্টি পড়ছিল, একই ছাতার তলায় দুজন বারবার হাত ছুঁয়ে যাচ্ছিল। কেমন একটা ঝলকানি দিয়েছিল সারা শরীরে সুমির। পছন্দ তো ওরই ছিল প্রথমে। ওর হাইটটা, গায়ের গাঢ় রংটা, মাথা ভর্তি কোঁকড়ানো চুলটা কেমন পাগল করতো সুমিকে। স্বপ্নের পুরুষ ছিল যেন সুমির। ঠাকুরমা বলতো, কার মন যে কোথায় মজে। সেই দিনটা কি ভুলতে পারবে সুমি, যেদিন জয়েদেরই বাড়িতে ওর মুখ ধরে ও ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিল জয়। সুমি জানে এসব করা পাপ, কিন্তু আজও বিশ্বাস করে সুমি কোনো পাপ সেদিন করেনি ও। যা করেছে ভালোবেসে, আর ভালোবাসার কাছে পাপ বলে কিছু হয় না। নাও মা ওঠো, এবার 7 পাকে বাঁধা পড়বে দুজনে। ঠাকুরমশাই বলতেই পুতুল এসে সুমির কানের কাছে বলল, প্রতিটা পাকে নিজের বিবাহিত জীবনের মঙ্গল কামনা করবি ভগবানের কাছে। বলবি এই বন্ধন যেন 7 জন্মের বন্ধন হয়। মাথা নাড়ালো সুমি। আশপাশ থেকে চিৎকার করছে সবাই। এক, সুমি বিড়বিড় করছে, ভগবান আমার জয়কে ভালো রেখো। 2 বলে চিৎকার করছে সব। মজা যেন ধরছে না আর। সুমি বিড়বিড় করলো, ভগবান জয়ের মাকে ভালো করে দাও, আমিও চলে যাচ্ছি, ওর যে আর কেউ রইল না। 3 নম্বর পাকে সুমি বলল, জয় যেন অনেক উঁচুতে উঠতে পারে। 4 নম্বর পাকের সময় মাথাটা একটু ঘুরে গেল সুমির। সামলে নিয়ে বলল, ঠাকুর তুমি দেখো ওকে যেন আমার বরের সোনার দোকানে কাজ করতে না হয়। 5 নম্বর ঘোড়া চলছে ওদের। সুমি বলল, আমার বাবার হাত থেকে বাঁচাতে আমি ওকে মুক্ত করে দিলাম। তুমি দেখো ঠাকুর, ও যেন একটুও দুঃখ না পায়। 6, চিৎকার করলো সব। সুমি বলেই যাচ্ছে, জয় বিশ্বাস কর, আমি শুধু তোর। বিশ্বাস কর, আমি আর কারোকে ভালোবাসতে পারবো না। শেষ পাক এটা, ঠাকুরকে বল বোন, তুই যাতে প্রতি জন্মে অভয়কেই পাস। পুতুল পাশ থেকে বলতেই চোখ বন্ধ করে বিড়বিড় করলো সুমি, এ জন্মে পারলাম না রে, কিন্তু পরের জন্মে, তারপরের জন্ম, সব জন্মে আমি তোকেই চাই জয়, শুধু তোকে। বলে আর সামলাতে পারল না সুমি নিজেকে, হাউ হাউ করে কেঁদে ফেলল। নাভি থেকে উঠে আসছে গোঙানি। কাল রাতেই তো পালাতো সুমি। হঠাৎ করেই দত্তবাবু এসে মেয়েকে বললেন, এমন কিছু করো না যে একটা পরিবার ছারখার হয়ে যাক। সবাই জানে দত্তবাবু ভগবান, কিন্তু সুমি জানে এই ভগবানের আঁতে ঘা লাগলে ছুরি চালাতেও দুবার ভাবে না। সেই ভয়েই আর এগোতে পারেনি সুমি। ও প্রাণ থাকতে জয়ের কোনো ক্ষতি করতে পারবে না। উল্টে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যাতে ভালোবাসা না, ঘৃণায় শেষ হয় সম্পর্কটা। মানুষকে ভালোবেসে ভুলে থাকা খুব যন্ত্রণার। কাঁদিস না মা, মেয়েদের ভবিষ্যৎ এটাই। জন্ম বড় হওয়া এক জায়গায়, তারপর সেসব ভুলে অন্য বাড়ি নিজের বাড়ি হয়ে যায়। পাশ থেকে বলে যাচ্ছেন সুমির জেঠিমা। কতটা ভুল উনি সেটা শুধু সুমি জানে। তাও এই সূত্র ধরে আরও কাঁদছে সুমি। এই কদিনের জমে থাকা দুঃখগুলোর ভার কম নাকি? দূর থেকে মান্তু দেখছে সুমিকে, খুব কষ্ট হচ্ছে ওর। ভুল বুঝেছে ও মেয়েটাকে। এই কান্না তো তাই বলছে। এই কান্নাই তো সুমির চোখে থাকতো যখন মান্তু কথা বলা বন্ধ করে দিত। তারপর জয়ের যখন অ্যাক্সিডেন্ট হলো, এরকমই কেঁদেছিল মেয়েটা। আর আজ মান্তু দেখলো সুমি ওর দিকে তাকিয়ে বাচ্চাবেলার মতো কাঁদছে। কেঁদে ফেললো মান্তুও। হে ঠাকুর, কি হয়ে গেল সব। ভুল হয়ে গেছে মারাত্মক। কি করবে এখনো? আর তো কিছু করার নেই। 7 পাকে বাঁধা পড়ে গেছে সুমি অন্য কারোর সাথে। চোখ বন্ধ করে ফেললো মান্তু। চোখের সামনে দেখতে পেল জয় আর সুমির ভালোবাসা মেশানো খুনসুটি। চোখ বন্ধ করে রাখলো মান্তু। বড্ড সুন্দর লাগছে দুটিকে। মনে মনে বলল, ঠাকুর দেখো পরের জন্মে যেন ওরা 7 পাকে বাঁধা পড়তে পারে, আর তারপর থেকে প্রতিটা জন্ম যেন ওরা ওদেরই হয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।